আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। চাংখারপুল হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, অপরাধীরা ছাড়া পাবে না হুঁশিয়ারি। সোহাগ হত্যা মামলায় তদন্তকারী সংস্থার প্রতি বাদী সাক্ষী স্বজনদের অনাস্থা, ২ নম্বর আসামি ঘুরে বেড়ালেও গ্রেফতার করা হচ্ছে না অভিযোগ। বিগত ৩ জাতীয় নির্বাচনে অভিযোগ তদন্তে ইসিতে তদন্ত কমিশনের চিঠি, ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুপারিশ তৈরির লক্ষ্য। ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক সহ ৬১ ফিলিস্তিনি নিহত, গাজা দখলের পরিকল্পনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে সতর্কতা। এবং বরিশালে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, প্রকৃতি সংরক্ষণে সবাইকে উৎসাহিত করবে বলে বিশিষ্টজনদের আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ছাত্র জনতাকে হত্যার নির্দেশের তথ্য আছে, যার মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণ করা হবে। যারা অপরাধ করেছে তাদের কেউ ছাড় পাবে না বলেও সতর্ক করেছেন তিনি। গত বছর ৫ই আগস্ট চাংখারপুরে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের শুরুতে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। মাজুল হক মান্নার রিপোর্ট। চাংখারপুরের শহীদ শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যা মামলার ৪ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সকালে হাজির করা হয়। তারা হলেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ, ৩ কনস্টেবল সুজন, ইমাদ হোসেন ইমন ও নাসিরুল। মামলায় পলাতক ৪ আসামি হলেন বিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। ১৪ জুলাই ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সোমবার সাক্ষ্য গ্রহণের শুরুতে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে, পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে। জুলাই আগস্টে বিচার নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে সতর্ক বার্তা দেন তিনি। যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের পরিবার, তাদের স্বজন, তাদের সহকর্মীরা বেঁচে আছেন, তাদের সাক্ষ্যের মাধ্যমে এই যে ১৫০০-এরও বেশি মানুষের জীবন যাওয়া, তাদের পরিবারের জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। প্রথম দিন মামলায় সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান ও মা সানজিদা খান। আমি আজকে রায় পেয়েছি, যেটাই পাইছি আল্লাহ বলছেন, আল্লাহ যেটাই দিতে আমি খুব আমার ছেলেকে গেছে, আমি ছেলেকে খুব পাবো। মাজুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। পুরনো ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে আলোচিত সোহাগ হত্যা মামলার তদন্তকারী সংস্থার প্রতি অনাস্থা জানিয়েছেন মামলার বাদী, সাক্ষী ও পরিবারের সদস্যরা। হাজিরা ধার্য তারিখেও আসামিদের আদালতে নেওয়া হয়নি। সোহাগের পরিবারের অভিযোগ, মামলার ২ নম্বর আসামি সারওয়ার হোসেন টিটু প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতার করা হচ্ছে না। লায়লা নওশিনের রিপোর্ট। মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে সোহাগ হত্যার ৩২ দিন পেরোলেও ২ নম্বর আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এমন একটি ভিডিও প্রকাশ করেছেন সোহাগের পরিবারের সদস্যরা। সোমবার সিএমএম কোর্টে মামলার হাজিরার তারিখ ঠিক করা থাকলেও আসামিদের আদালতে নেওয়া হয়নি। সোহাগ হত্যা মামলার বাদী ও সাক্ষীদের অভিযোগ, মামলার ২ নম্বর আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। মামলার এজাহারে ১৯ জনকে আসামি করা হয়, তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছে ১৪ জন। এজাহারভুক্ত আরও ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়নি এখনো। লোক ধরতে আছে যারা অজ্ঞাত তাদের। আর মেন যে আসামি ওই যে টিটুতে সে পরশুদিনকে রাত্র ২:৩০টার টাইমে, ওই টাইমে সে হুন্ডা নিয়ে বের হয়ে গেল।
তাকে তারা কি এগুলো দেখে না পুলিশ? তাহলে পুলিশের কাছে আমাদের কি আস্থা আছে? না, আমরা বারবার বলতেছি সারার হোসেন টিটুকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু পুলিশকে যখন এটা বলি পুলিশ বলতেছে যে আমরা চেষ্টা করতেছি। যদি তারা চেষ্টাই করে তাহলে যে এই যে 10 তারিখে দিবাগত রাত্রে 2:30টার সময় যে ও বাইক নিয়ে চলে গেল মিটফুট থেকে ওর অফিস থেকে, এটা কিভাবে নিল? আমরা যে 5 জন সাক্ষী ছিলাম ঘটনার, আমাদের সাক্ষী পর্যন্ত তারা আমাদের না বলে বাদ দিয়ে দিছে। মামলার তদন্ত সংস্থা বদলানোর আবেদন করা হবে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী। এই সংস্থার যে তদন্ত করে যাচ্ছে এই সংস্থার প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস নেই, এবং সেই কারণেই বাদীর সাথে কথা বলে আগামী দিনে আমরা অন্য যে কোনো সংস্থার তদন্ত করার জন্য আমরা বিজ্ঞত শরণাপন্ন হব। 9 জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল 11টায় বৈঠক শুরু হয়। নির্বাচন ভবনে আছেন নাজিব বেগ, সরাসরি তার সাথে যোগাযোগ করছি। নাজিব, আরপিও সংশোধনের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে সকাল 11টায় 11টার কিছু পরে মূলত প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন নেতৃত্বে কমিশন মুলতবি বৃহস্পতিবার যে সভাটি মুলতবি করা হয় সেটির মুলতবি সভা শুরু হয়েছে। নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ আরও সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিয়েছেন। মূলত বৃহস্পতিবারের সভায় দুটি এজেন্ডা ছিল, একটি হচ্ছে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধি, সেটি মূলত চূড়ান্ত করা হলেও আরপিও সংশোধনের বিষয়টি পুরোপুরি শেষ হয়ে আজকে এই সভাটি পুনরায় শুরু হয়েছে। যেটি জানতে পেরেছি যে আরপিওতে মূলত বেশ কিছু বিষয়টি সংশোধন করার কথা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে প্রবাসীদের যে পোস্টাল ব্যালটে যে ভোটের বিষয়টি সেটি সংযুক্ত করা হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে হয় সেজন্য সব ধরনের চেষ্টা থাকবে। কেরানীগঞ্জে একটি ভোট কেন্দ্র পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে 80,000-এরও বেশি সেনা সদস্য দায়িত্বে থাকবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। বডি ক্যাম দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে। নির্বাচন সুন্দর করতে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার চলছে। তিনি আক্ষেপ করে বলেন, আগে কেউ বিপদে পড়লে মানুষ তাকে সহযোগিতা করতে আপ্রাণ চেষ্টা করতেন, এখন ওই ঘটনার ভিডিও ধারণ করেন। বডি ক্যামে পুরো ওই সিসিটিভির কাজই কিন্তু হয়ে যায়, পুরা অবজারভেশনের কাজটি হচ্ছে। কেন্দ্রবর্তী থাকে হলো 6 জন পুরুষ আনসার, 4 জন মহিলা আনসার, 2 জন অস্ত্রধারী আনসার। এবার আমরা আনসার 1 জন আরও বাড়াচ্ছি ওই কি বলে প্রিজাইডিং অফিসারের জন্য। প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে, ওনার জন্য 1 জন। তারপরে আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী তো থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। ব্রিটিশ এমপি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার খালার দ্বন্দ্বে তিনি ক্ষতিগ্রস্ত। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি মামলায় 26শে আগস্ট তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবার কথা রয়েছে। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, এখনও আনুষ্ঠানিক সমন পাননি, অভিযোগও স্পষ্ট নয়। মামলাকে অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, দেশে দুর্নীতি আছে, তবে তিনি তার সাথে জড়িত নন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থ আত্মসাতের অভিযোগও অঙ্গীকার করে তিনি জানিয়েছেন, 2013 সালে রাশিয়া সফরে ব্যক্তিগতভাবে গিয়েছিলেন। তিনি টিউলিপ বলেন, তিনি ডক্টর ইউনূস ও তার খালার দ্বন্দ্বের মাঝে পড়েছেন। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণহত্যা ও দুর্নীতির তদন্ত প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে। গাজা ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত হয়েছেন, 24 ঘন্টা নিহত হয়েছেন আরও 61 ফিলিস্তিনি। গাজা দখল পরিকল্পনাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সতর্ক করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ ইউরোপীয় বিভিন্ন দেশ। সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। গাজা ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়েছে লন্ডন সহ বিভিন্ন শহরে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাজার আল শিফা হাসপাতালের প্রধান ফটকের কাছে সাংবাদিকদের একটি তাঁবুতে রোববার রাতে হামলা চালায় ইসরায়েল। এতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার রিপোর্টার আনাস আল শরীফ ও মোহাম্মদ ক্রিকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফল ও মোমেন আলিওয়া নিহত হয়েছেন।
মৃত্যুর কিছুক্ষণ আগে এক্স পোস্টে সাংবাদিক আল শরীফ লেখেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে বোমা বর্ষণ করছে ইসরায়েল। তার শেষ ভিডিওতে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। আনাস শরীফ সহ নিহত সাংবাদিকরা হামাসের একটি শাখার নেতৃত্বে ছিলেন বলে বিবৃতিতে অভিযোগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে আল জাজিরা কর্তৃপক্ষ বলেছে, গাজা উপত্যকায় কি ঘটছে তা জানার জন্য বিশ্বের কাছে একমাত্র কণ্ঠস্বর ছিলেন আনাস শরীফ। এই হত্যাকাণ্ডকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর পূর্ব পরিকল্পিত হামলা বলে নিন্দা জানিয়েছে আল জাজিরা। সাংবাদিক হত্যার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে গণমাধ্যমের স্বাধীনতা ও অধিকার রক্ষায় কাজ করা সংগঠন সিপিজে। ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস এবং স্লোভেনিয়া। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপের ফাঁসির রায় 1 মাসের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছে এস ফোর্সেস অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ওই রায় বাস্তবায়ন করা প্রয়োজন। ওই ঘটনার পর 3 বছর পার হয়ে গেলেও এখনও কেন রায় বাস্তবায়ন হলো না সে প্রশ্ন করে তারা বলেন, দেরি হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সৃষ্টির আদিকাল থেকেই মানবজাতিকে মাতৃস্নেহে আগলে রেখেছে প্রকৃতি। তাই প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্ন ধর্মে। এরই ধারাবাহিকতায় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বরিশালের বিভিন্ন শিক্ষাঙ্গনের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। এমন উদ্যোগ প্রকৃতির সংরক্ষণে উৎসাহিত করবে বলছেন বিশিষ্টজনেরা। সাইদ পান্থ তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতি পরিবেশের নানা উপাদান ব্যবহার করে বসতি গড়েছে মানবজাতি, নিশ্চিত করেছে জীবন জীবিকা। তবে মানুষেরই অপরিণামদর্শী ও পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে হুমকিতে মানব সভ্যতা। এমন বাস্তবতায় বাংলালিংকের সহযোগিতায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সারা দেশে সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে বরিশালের মডেল মসজিদ, শঙ্কর মঠ মন্দির ও ক্যাথলিক চার্চে সবুজ উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। মসজিদ প্রাঙ্গণে, মাদ্রাসার প্রাঙ্গণে এবং গির্জার প্রাঙ্গণে, এই যে উপাসনালয়ের প্রাঙ্গণেও আমাদের গাছ লাগানো উচিত, সেটাও কিন্তু এই বরিশালবাসীরা মাথায় রেখেছেন। আমাদের 15% কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এই সবুজ গাছ। এই বৃক্ষ কিন্তু আমাদের কিন্তু নানাভাবে উপকার করছে। তারই একটি বড় প্রমাণ হচ্ছে আমাদের কর্মক্ষমতা। আসুন এই বর্ষায় আমরা সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। এই উদ্যোগ ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে বলছেন বিশিষ্টজনরা। আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ক্যাথলিক চার্চ বাংলাদেশে সর্বত্র বৃক্ষরোপণ আজ থেকে না, এটা 50 বছর আগে থেকেই আমরা গাছ রোপণ করি। বৃষ্টি বা অতি খরার যে প্রকোপ, সেটার থেকে মুক্তির আসলে একটাই উপায় হতে পারে, সেটা হলো গাছ লাগানো। বাংলালিংক এরকম একটা মহৎ উদ্যোগের সাথে সামিল হতে পেরেছে। এই জন্য আমরা প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাতে চাই। জনগণের কাছে একটা বার্তা হিসেবে থাকবে, বৃক্ষরোপণ সকলের উপকার করে দেশের অক্সিজেনের ব্যালেন্স করে। প্রকৃতি ও জীবন ক্লাবের আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। কর্মসূচির অংশ হিসেবে বাকেরগঞ্জ ও মুলাদির 32টি শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করা হয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। বৃক্ষ শুধু আমাদের প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটা আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা। আমরা আশাবাদী যে আমাদের যে উদ্যোগ, মানুষের যে উদ্যোগ, আমরা বাংলাদেশকে সবুজে সাজাতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ সংরক্ষণে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও এর সঠিক প্রয়োগের মাধ্যমে রক্ষা পাবে প্রাণ প্রকৃতি, নিশ্চিত হবে সবুজ পৃথিবী। আফরোজা হাসি, চ্যানেল আই। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার আমন্ত্রণ।
বিসিএস শিক্ষা ক্যাডারে বাংলা বিভাগের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভাষা বিজ্ঞান বিভাগকে যেন অন্তর্ভুক্ত করা না হয় সেই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা। তারা বলেছেন, বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা স্বজনপ্রীতির মাধ্যমে ভাষা বিজ্ঞান বিভাগকে শিক্ষা ক্যাডারে বাংলা বিভাগের সাথে অন্তর্ভুক্তির চেষ্টা করলে কোনোভাবেই মেনে নেবে না তারা। শিক্ষার্থীদের প্রতিবাদের সাথে একাত্মতা জানান বিভাগের শিক্ষকদের কয়েকজন। নিটল ডাটা, কৃষি সংবাদ। জুলাই মাসে টানা বৃষ্টিতে সাতক্ষীরার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে রোপা আমন ধান, বীজতলা এবং গ্রীষ্মকালীন সবজি ক্ষেত। দুশ্চিন্তায় রয়েছেন জেলার হাজারো কৃষক। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য, ভিডিওচিত্র আলমুকসিদের রিপোর্ট। গত জুলাই মাসে সাতক্ষীরা জেলায় 778 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস, যা অন্য বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অতিরিক্ত এই বৃষ্টির পানিতে জেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কৃষিতে। আমি 1.5 বিঘা জমি চাষ করেছিলাম, বর্ষার কারণে জলাবদ্ধতার কারণে সবগুলো ডুবে মারা গেছে। ধান হওয়ামুখী ছড়িয়ে গেছে, সেসব ধান সব নষ্ট। আমাদের এখন আমার 6 বিঘা জমি করা, আমি খুব ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। জলাবদ্ধতার কারণে কৃষকের চাষকৃত ফসল পানিতে ডুবে গেছে। আমন বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় তারা ধান রোপণ করতে পারছেন না। ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সরকার যদি আমাকে কিছু অর্থ সাহায্য করতো তা আমরা একটু সুবিধা পেতাম। ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে রাখায়, প্রভাবশালীরা এগুলো বন্ধ করে রাখায় কিন্তু এই সমস্যাটা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সহ সকল বিভাগের সমন্বিত কাজের মাধ্যমে জলাবদ্ধতার সমস্যা সমাধানের কাজ করছে। এখানে প্রধান ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এটা যদি তারা এই যে জলাবদ্ধতার সময়ে কোন জায়গা দিয়ে পানি নিষ্কাশন করলে পারে জনগণের দুর্ভোগ লাঘব করা যাবে, এ ব্যাপারে তাদের কিন্তু গবেষণা করা দরকার এবং বাঁধগুলা শক্ত করে বাঁধা দরকার। সাতক্ষীরা পৌরসভা সহ বেশ কিছু এলাকার 162 হেক্টর জমি আউশ ধান, 50 হেক্টর সবজি এবং 145 হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। বিকল্প কর্মসংস্থানের সুযোগ পাওয়ায় বনের উপর নির্ভরশীলতা কমেছে বনজীবীদের। একটা সময় বনের গাছ কেটে যারা জীবিকা নির্বাহ করতেন তারা এখন বন পাহারা দিচ্ছেন। কেউ কেউ গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করছেন। স্বল্প সুদের ঋণ সুবিধা পাওয়ায় সৃষ্টি হয়েছে বিকল্প কর্মসংস্থানের। অনেক পরিবারে ফিরেছে স্বাচ্ছন্দ্য। টাঙ্গাইল থেকে মুসলিমউদ্দিন আহমেদের রিপোর্ট। দেশের তৃতীয় বৃহত্তম মধুপুর গড়ের আয়তন 1,22,877 একর। এর মধ্যে জবরদখল হয়ে গেছে 39,000 একর বনভূমি। বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠী প্রতিনিয়তই গাছ কেটে বনকে করেছে আরও সংকুচিত। এমন পরিস্থিতিতে বনের উপর নির্ভরশীলদের স্বল্প সুদে ঋণ দিয়ে চলছে তাদের বিকল্প কর্মসংস্থানের আয়োজন। সেই টাকায় নানা উদ্যোগে বদলে যাচ্ছে বনজীবীদের জীবিকা। টাকা ঋণ নিয়েছিলাম, নেওয়ার পরে আবার কিছু ভরে একটা গাভী ক্রয় করছি। 25,000 টাকা খরচ করে 1,20,000 টাকা বিক্রি হয়েছিল। আমার অনেক টাকার অবমান হয়েছে। টাকা দিয়ে আমি এই খামের ক্ষুদ্র ব্যবসা শুরু করি। এখান থেকে বর্তমানে আমি অনেক স্বাবলম্বী। আমাকে আবার চেক দিছে, আমি 60,000 টাকা পাবো। 60,000 টাকা দিয়ে আমি আবার গরু কিনবো। আমি মুরগির খামার টামার করে এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালো চলতে পারি। বনের উপর নির্ভরশীলরা সফল প্রকল্পের আওতায় আসায় কমেছে রাতের আধারে গাছ কাটা ও চুরির ঘটনা। 60,000 টাকা দিয়ে গরু কিনে 1,25,000 টাকায় বিক্রি করছে। আরেকজনে 40,000 টাকা দিয়ে গরু কিনে 80,000 টাকায় বিক্রি করেছে। এই যে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে, এই কারণে তারা এখন আর জ্বালানি গাছ কাটে না বা গাছ কেটে বল্লি বিক্রি করে না বা জবরদখল করে না। এটা আমাদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন আমি বলবো। প্রাণপ্রকৃতি সুরক্ষায় মধুপুর গড় রক্ষার পাশাপাশি জবরদখল হওয়া বনাঞ্চল উদ্ধারের বিকল্প নেই বলে জানিয়েছেন পরিবেশবিদরা। টাঙ্গাইলের সখীপুর থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার। চাংখারপুল হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, অপরাধীরা ছাড়া পাবে না হুঁশিয়ারি।
সোহাগ হত্যা মামলায় তদন্তকারী সংস্থার প্রতি বাদী সাক্ষী স্বজনদের অনাস্থা, 2 নম্বর আসামি ঘুরে বেড়ালেও গ্রেফতার করা হচ্ছে না অভিযোগ। বিগত 3 জাতীয় নির্বাচনের অভিযোগ তদন্তে ইসিতে তদন্ত কমিশনের চিঠি, ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুপারিশ তৈরির লক্ষ্য। ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক সহ 61 ফিলিস্তিনি নিহত, গাজা দখলের পরিকল্পনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে সতর্কতা। এবং বরিশালে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, প্রকৃতি সংরক্ষণে সবাইকে উৎসাহিত করবে বলে বিশিষ্টজনদের আশা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল সংবাদ। ধন্যবাদ।